প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন ষষ্ঠ পর্ব। যে স্ফুল্লিঙ্গ লেলিহান শিখার জন্ম দিয়েছিল। 25 ও 26 মার্চ 1971 সালের বিভীষিকাময় কালো রাত্রির কয়েকদিনের মধ্যে পাকিস্তান আর্মি ঢাকা শহর তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টিভি এবং বেতারে সরকারি প্রচারণার স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে। সমস্ত সরকারি কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে নির্দেশ জারি করা হয়। কিন্তু সমগ্র জাতি তখন যুদ্ধে নিয়োজিত। মেজর জিয়ার তুর্যধ্বনি অগ্নিশিখার সৃষ্টি করেছিল সমগ্র জাতির মধ্যে। তার ডাকে সাড়া দিয়ে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সারা দেশে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলল। শুধু ঢাকা শহরেই পাক বাহিনীর নিয়ন্ত্রণে রইল। মুক্তিযোদ্ধারা জয় করে নিয়েছিল দেশের অন্যান্য প্রায় সব অঞ্চল: চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর। পুরো দেশটাই তখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, শ্রমিক, কৃষক, ছাত্র এবং আপামর জনসাধারণ যোগ দিলেন বিদ্রোহী সৈনিকদের সাথে। পুরো পূর্ব পাকিস্তান এভাবেই তখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে। বিভিন্ন জায়গায় প্রচণ্ড লড়াই হয়। সদ্য গঠিত মুক্তিবাহিনী সব জায়গাতে অসীম সাহসিকতার সাথে খান সেনাদের সাথে আগ্রাসনের বিরোধিতা করেছিল বীর বিক্রমে এবং প্রচণ্ড সাহসিকতার সাথে। যতটুকু সম্বল ছিল তা দিয়ে সৈনিকরা ট্রেনিং দিচ্ছিল মুক্তিযোদ্ধাদের। সব কিছুই ঘটেছিল স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় ভিত্তিতে। পাক বাহিনী দেশের শহরগুলো পুনরুদ্ধার করার জন্য বিপুল পরিমাণে রেইনফোর্সমেন্ট পাঠাচ্ছিল প্রতিটি জেলা এবং মহকুমায়। ফলে এপ্রিলের মাঝামাঝি খান সেনার শহর বন্দরগুলো দখল করে নিতে সক্ষম হয়। এর ফলে সম্মুখ যুদ্ধে না গিয়ে মুক্তিযোদ্ধারা দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে নিজেদের পুনর্গঠিত এবং দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে হাজার হাজার শরণার্থী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। ভারত সরকার পরোক্ষভাবে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানায়। এর ফলে মুক্তিযোদ্ধা কমান্ডারদের অনেকেই ভারত চলে যায় নিজেদের বাহিনী পুনর্গঠনের জন্য। কারণ সেই মুহূর্তে পাক বাহিনীর সুশিক্ষিত এবং উন্নত মানের অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তির মুখোমুখি মোকাবেলা করার কিছুতেই সম্ভব ছিল না মুক্তিযোদ্ধাদের পক্ষে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা সিদ্ধান্ত নেন দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠিত করে দেশ স্বাধীন করার। 1971 সালের 25-26 মার্চ কালো রাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলি। ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতার লোমহর্ষক কাহিনী প্রচার করেছিলেন প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ। তাদের বর্ণিত ঘটনাবলী ছিল অতি করুণ এবং মর্মান্তিক। 25 মার্চের কালো রাত্রির শ্বেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অবধি অনেক ছাপা হয়েছে। ভুট্টোর আমলে সেনাপ্রধান 1971 সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনাব হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আসলে পূর্ব পাকিস্তানের অবস্থা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল। সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতে অপারগ ছিল। তাদের সাথে জনগণ কোনোরূপেই সহযোগিতা করছিল না। গোয়েন্দা বিভাগসমূহের বাঙালি কর্মচারী বৃন্দের আন্তরিকতায়ও যথেষ্ট অভাব লক্ষ্য করি। এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি। সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরা ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র। বেঈমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে। জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন। তিনি জানতেন না এই বিপ্লবের শিকড় প্রতীত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায়। বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন 25 মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনরাপ্রতিষ্ঠিত করার জন্য। জনাব হাইকেলের বর্ণনায় 25 মার্চের মধ্যরাত্রি প্রায় 11:30 পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সশস্ত্র বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল, পুলিশের হেডকোয়ার্টার্স, মতিঝিল এবং ইপিআরের সদর দপ্তর পিলখানায় মূলত আঘাত হানা হয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে। মেশিনগান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিংয়ের আওয়াজও শোনা যায়। সাথে মুমূর্ষ ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে।
বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকেলস রাইফেল এবং মর্টার ফায়ারের ধূলিসাৎ করে দেওয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র, ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লেখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাজীয় বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্ত গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির দখল করে সেটাকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের 200-এরও বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল। দুদিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে, পথে, হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে। দুদিন পরে সৈনিকরা হলগুলির প্রাঙ্গণে গর্ত করে মৃতদেহগুলিকে মাটি চাপা দেয়। গণকবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনাব হেনরিক ভান্ডার হেইজডেন আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদন ছাপান। সেটা 14 জুলাই লন্ডনের দি টাইমসে প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে একটি সম্পাদকীয় ছাপা হয়। পাক বাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তরভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যায়। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। 27শে মার্চ সকাল 9টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত। হাজার হাজার ভীত নরনারী প্রাণ বয়ে গ্রামের দিকে যাত্রা করে। পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের উপরও গুলিবর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকে নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হয়। এভাবে জনগণের মধ্যে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারায়। যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামেগঞ্জে। পাক বাহিনীর নৃশংস হিংস্রতায় তাদের দাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25শে মার্চ দিবাগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকেলস, রাইফেল, মেশিনগান এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সে রাতে মারণাস্ত্রসমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ থেকে বাধ্য করা হয়। সে রাতে বন্দি অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান। এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলে দিতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন জনাব আরন্ড জেটলিন, জনাব মিশেল লরেন্ট এবং সাইমন ড্রিঙ্কস। তাদের মাধ্যমে পরে বিশ্ববাসী 25শে ও 26শে মার্চের রাত্রের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন ড্রিঙ্ক ডেইলি টেলিগ্রামে এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল। খালাম্মা, নিন্মি এবং বাপ্পির দুঃসাহসিক পলায়ন। কলকাতার দূতাবাসের ডিফেকশনের পর চৌধুরী পরিবারের জন্য ঢাকা কিংবা পূর্ব পাকিস্তানের কোনো জায়গায় নিরাপদ ছিল না। কলকাতার মিশনের ডিফেকশনের খবরও আমরা জানতে পারি। এই খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। বাবাও ডিফেক্ট করছেন সবার সাথে। খবর পেলাম তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রতিশোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয় গ্রহণ করবেন সামরিক জান্তা। সবাই একমত হলেন, আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না, সরে পড়তে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমি, মা, নিন্মি বাসা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম আমাদের এই এক ফুফুর বাড়ি। কোনো জায়গায় বেশি দিন এক নাগারে থাকা ঠিক নয়, তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম এই বাড়ি থেকে ওই বাড়ি। এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আবু মামার বাড়ি, শহীদ মামার শ্বশুর বাড়ি, আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়িতে। সে বাড়িতেই ঘটল এক বিভ্রাট। একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাসায় কোণে এক কাজে। সেখানে ঘটনাক্রমে তিনি মাকে হঠাৎ করে দেখে ফেলেন। মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার। সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক। তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন। পরদিনেই পেরু মামার বাড়ি ও লালবাগের বাসায় একই সাথে রেড করা হলো আমাদের খোঁজে। কিন্তু ভদ্রলোকের বাপসাপ বুঝে আমরা ভদ্রলোক চলে যাবার সঙ্গে সঙ্গে পেরু মামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এভাবে আমরা বেঁচে যাই সে যাত্রায়। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগ প্রতিশোধ হিংসায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের।
বাংলাদেশে আর থাকা সম্ভব নয়, পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে। ইতিমধ্যে স্বপন, বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, আমিও যাব তাদের সাথে। মা বাদ সাধলেন, মুক্তিযুদ্ধে যাবে সে তো গর্বের কথা, কিন্তু তার আগে আমাদের কলকাতায় তোমার বাবার কাছে পৌঁছে যাবার দায়িত্ব নিতে হবে তোমাকে। আমাদের পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে তার আগে নয়। মার যুক্তিসঙ্গত অনুরোধ উপেক্ষা করার অবকাশ নেই। মা ও সমর্থ বোনের পালিয়ে যাবার দায়িত্ব যার তার উপর বিশ্বাস করে দিয়ে দেওয়া চলে না, আমাকেই নিতে হবে এই কঠিন দায়িত্ব। পালাবার পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানাবাড়ি নবীনগর, সেখান থেকে সুযোগ সুবিধা মতো কসবা সেক্টর দিয়ে আগরতলা পাড়ি জমাতে হবে। নবীনগর থেকে কি করে বর্ডার ক্রস করতে হবে সেটা নবীনগর গিয়েই ঠিক করতে হবে অবস্থা বুঝে। আবু মামা, আলতু নানাকে সঙ্গে নিয়ে মা, নিন্মি ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগর এসে পৌঁছালাম। ঢাকা থেকে নরসিংদীতে গাড়িতে, সেখান থেকে লঞ্চে নবীনগর একদম বাড়ির ঘাটে। নবীনগর গ্রামে খান সেনারা তখনও হানা দেয়নি, কিন্তু তবু দলে দলে হিন্দুরা সব বসতবাটি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে। বড় আব্বা ও নানা দাপটশালী জমিদার হিসাবে এককালে 10 গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবও ভূষিত করেছিলেন। নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই যেন হাফ ছেড়ে বাঁচলাম। আবু মামা 2-1 দিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন, তার পুরো পরিবার তখনও রয়েছে সেখানে। খান সেনাদের চোখে ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহা খুশি। নবীনগরের শান্ত পরিবেশে এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনেই ভুলে গেলাম ঢাকা শহরের দুর্বিষহ দিনগুলির কথা। 25 ও 26 মার্চ রাতের লোমহর্ষক অভিজ্ঞতা, বাড়ি বাড়ি লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা, 27 মার্চ সকালের অভিজ্ঞতা সবকিছুই দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে। সনাতন দা গ্রামের বাড়ির মুরব্বীদের একজন, পুরনো বিশ্বাসভাজন আপনজন। বংশানুক্রমে তারা খাবারের জমিদারি তদারকি করে এসেছেন। তিনি সব দায়িত্ব নিলেন আমাদেরকে বর্ডার পার করে দেওয়ার। সার্বিক দেখাশোনা ও পালাবার পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ ও অসাধারণ বুদ্ধির অধিকারিণী, সবার অতি আদরের ছোট নানী বেগম আমির আলী খান ও কবির। ছোট নানীর বড় ছেলে হবিগঞ্জের এসডিও জনাব আকবর আলী খান, খসরু মামা। খান সেনাদের শ্বেত সন্ত্রাসের বিরোধিতায় ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করে প্রতিশোধ সংগ্রাম করে তুলেছিলেন এবং সেই সময় আগরতলায় মুক্তিযোদ্ধাদের সাথে অবস্থান করছিলেন। ঠিক হলো আগরতলায় খসরু মামার কাছেই যাব আমরা। একই গ্রামের কলেজ পড়ুয়া ছেলে মোমেন আমাদের গাইড হয়ে সঙ্গে যাবে। সনাতন দা যাত্রার সব বন্দোবস্ত করে দেবেন। অসম্ভব উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণ যুবক মোমেন অসীম সাহসীও বটে। ইতিমধ্যে সে কয়েকটি শরণার্থী দলকে আগরতলায় নিজ তদারকিতে পৌঁছে দিয়ে এসেছে খান সেনাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে। কসবা সেক্টর দিয়ে আগরতলা পৌঁছানোর চূড়া রাস্তাগুলো ওর নখদর্পণে। ঠিক হলো নৌকা যুগে মেঘনা তিতাস পাড়ি দিয়ে খরস্রোতা গোমতী নদী বেয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার জিটি রুট পর্যন্ত গিয়ে তারপর পদযাত্রা। বর্ডার পার হওয়ার পর পথিমধ্যে পড়বে একটি বড়সড় বাজার, সেখান থেকে বারাটে গাড়িতে আগরতলা। বড় একটা গয়না নৌকা ঠিক করলেন নানি ও সনাতন দা। মাঝি মাল্লারা সবাই অত্যন্ত বিশ্বস্ত। দুর্যোগপূর্ণ এক ঝড়ের রাত্রে আল্লাহর নাম করে মোমেন, কবির ও আলতু নানাকে সঙ্গে করে নৌকায় উঠে পাড়ি জমালাম এক অজানা ঠিকানায়। দুর্যোগের রাতে খান সেনাদের চোখ অতি সহজেই ধুলো দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হবে বলেই ঝড়ের রাতে নৌকা যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বদর বদর বলে মাঝি মাল্লারা মেঘনার উত্তাল বুকে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিল। ঢেউয়ের ধুলা ও ঝড়ের তীব্রতার ভয়ে জড়সড়ো হয়ে চুপ করে বসে আল্লাহ রাসূলকে স্মরণ করতে থাকলাম সবাই। এমনি করে সারা রাত একটানা নৌকা বেয়ে ফজরের ওয়াক্তে এক জায়গায় নৌকা বেড়ালো মাঝিরা, সেখানে নেমে পড়তে হলো সবাইকে। শুরু হলো পদযাত্রা। ধানক্ষেত, পাটক্ষেতের আলের উপর দিয়ে, কাদা পানির উপর দিয়ে খালি পায়ে ছোট পাহাড়ি টিলাগুলো পার হচ্ছিলাম। পরনে সবার গ্রাম্য লেবাস। দুপুরের আগেই জিটি রোডে পৌঁছে গেলাম সবাই। একটি পাটক্ষেতের মধ্যে সবাইকে লুকিয়ে রেখে মোমেন্ট আর আমি এগিয়ে গেলাম রাস্তাটা রেকি করতে। কিছুক্ষণের মধ্যে ফিরে এলাম আমরা। রাস্তা ক্লিয়ার। ক্ষিপ্র গতিতে রাস্তা পার হয়ে দূরে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দূরের জঙ্গলে গা ঢাকা দেবার আগে খান সেনাদের দৃষ্টিতে পড়লে রক্ষে নেই। নির্ঘাত মৃত্যু। পরি কি মরি সবাই দৌড়ে ছুটে চলেছি রাস্তা অতিক্রম করার জন্য। আর একটু গেলেই উঁচু রাস্তা। হঠাৎ মোমেন বলে উঠল, সবাই শুয়ে পড়ুন, খান সেনাদের টহল গাড়ি আসছে। তার নির্দেশেই সবাই ধান ক্ষেতের কাদা পানিতে জড়সড়ো হয়ে শুয়ে পড়লাম। চারদিকে যতটুকু দৃষ্টি দেয় ছোট ছোট পাহাড়, টিলা, ধান আর পাটের ক্ষেত। লোকজনের চিহ্ন মাত্র নেই। ধান ক্ষেতের কাদা পানিতে মুখ গুজে পড়ে থাকা সবাই প্রমোদ গুনছিলাম, যদি টহলদার খান সেনারা দেখে ফেলে। বয়ে নির্মির দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল।
আল্লাহ বাঁচানেওয়ালা। খান সেনাদের গাড়িটা অল্প কয়েক গজ দূর দিয়ে উত্তর দিকে চলে গেল। ওরা ধান খেতে পড়ে থাকা মানুষগুলি দেখতে পেল না। গাড়িটি অনেক দূরে দৃষ্টির অগোচরে চলে গেলে সবাই উঠে এক দৌড়ে রাস্তা ক্রস করে অপর দিকের পাট খেতে গিয়ে বসে পড়লাম। একটু দম নেওয়া দরকার। মা বেচারির ডান পাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল ইউনিভার্সিটির সিঁড়ি থেকে পিছলিয়ে গিয়ে। আমি ও নিন্মি মার পায়ের অবস্থা বুঝতে পারলাম। হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে তার, বুঝতে পারলেও কিছু করার নেই। বাকিটা পথ হেঁটেই যেতে হবে তাকে। মাঝামাঝি পথ অতিক্রম করেছি আমরা। এখন থেকে বাকি পথের সবটুকুই পাহাড়ি উঁচু নিচু পিচ্ছিল পথ। সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু মুখে কিছুই বললাম না। মাকে উৎসাহ দেওয়ার জন্য হেসে বললাম, মা তুমি দেখছি হাঁটতে আমাদেরকেও হার মানিয়ে দিলে, কষ্ট হচ্ছে না তো? কোনো জবাব না দিয়ে মা উঠে দাঁড়ালো। আবার শুরু হলো হাঁটা। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আমরা পৌঁছে গেলাম সেই বাজারে। বর্ডার এলাকার বাজার, কিন্তু শরণার্থীদের ভিড়ে পুরো বাজারটাই গম গম করছে। দীর্ঘ পথ চলায় সবাই তখন পরিশ্রান্ত। একটা চায়ের দোকানে বসে কিছু চা নাস্তা খেলাম সবাই। খাওয়া শেষে একটি পুরনো জিপ গাড়ি ভাড়া করে আগরতলার পথে রওনা হলাম। ছোট জিপটাতে প্রায় 12 জন যাত্রী ঠাসাঠাসি করে ঢুকালো ড্রাইভার। কিছুই বলার নেই, এটাই রীতি। বাজার থেকে আগরতলার দূরত্ব প্রায় 35 মাইল। পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি। 10-12 জন যাত্রীর বারে আর্তনাদ করতে করতে কোনো মতে এগিয়ে চলল আগরতলার পথে। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামিয়ে বনেট খুলে পানি ঢেলে বুড়ো ইঞ্জিনকে ঠান্ডা করতে হচ্ছিল বারবার। এভাবেই অতি কষ্টে রাত প্রায় 12টায় আমরা এসে পৌঁছালাম আগরতলা শহরে। শহর থেকে 5-6 মাইল দূরে এক পুরা বাড়িতে খসরু মামা ও আরও কয়েকজন পদস্থ বাঙালি অফিসার সপরিবারে অবস্থান করছিলেন। মুমেন্ট জায়গাটা আগেই দেখে গেছে। জিপ থেকে নেমে রিক্সা করে চলে গেলাম সেই আস্তানায়। রাজবাড়িতে পৌঁছে খসরু মামাকে খুঁজে বের করতে ব্যাগ পেতে হলো না। খসরু মামা আমাদের সবাইকে দেখে অবাক। পালিয়ে এলেন বুঝে আপনারা? হ্যাঁ, পালিয়ে এলাম। মুমিনেই নিয়ে এসেছে আমাদের। ঢাকায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।